প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। পাঠ পরিস্থিতি, শ্রেণী অষ্টম, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আজকে আমরা আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। 1 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ বলতে কী বোঝো? সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এর মাধ্যমে একজন মানুষ সমাজের আকাঙ্ক্ষিত মূল্যবোধ, রীতিনীতি, আচার আচরণ ও দক্ষতার সময় আত্মস্থ করে সফলভাবে সমাজের একজন হতে শিখে। প্রতিটি সমাজেরই বেশ কিছু নিজস্ব বিশ্বাস, নিয়মনীতি, মূল্যবোধ ইত্যাদি থাকে, যা ওই সমাজের সকল সদস্যের মেনে চলতে হয়। এটা হচ্ছে সামাজিকীকরণ। কিভাবে সামাজিকীকরণ ঘটে? জীবনের এক এক স্তরের এক একভাবে সামাজিকীকরণ হয়। একটি শিশু যেভাবে সামাজিকীকরণ অভ্যস্ত হয়, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সেভাবে সামাজিকীকরণের অংশ হয় না। সামাজিকীকরণের মাধ্যমগুলো বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন পরিবার, বন্ধুবান্ধব ও বিদ্যালয় সামাজিকীকরণের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু দল বা প্রতিষ্ঠানই নয়, বরং চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, টেলিভিশন, পত্রপত্রিকা, ম্যাগাজিন, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3 নম্বর, সামাজিকীকরণকে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কেন? শিশুর জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে বলে একে জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়। জন্মের পর থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিকে নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ প্রক্রিয়াটি মূলত জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত চলমান। এজন্য বলা হয় সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। 4 নম্বর, একটি শিশুর জীবনে পরিবার কেমন ভূমিকা পালন করে? একটি শিশু পরিবার থেকেই তার প্রাথমিক আচরণ শেখে। জন্মের পরপরই তার বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে চারপাশকে বোঝার চেষ্টা করে। বড় হওয়ার সাথে সাথে তার মাঝে আবেগ, অনুভূতি ও মানবিকতার বিকাশ ঘটতে শুরু করে। শিশুরা অনুকরণপ্রিয়, তাই তার আশেপাশে পরিবার পরিজন কেমন আচার আচরণ করছে এবং তার আচার আচরণে তার বাবা মা ও অন্যরা কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এগুলো শিশুর আচরণকে প্রভাবিত করে। আর এভাবেই তার মাঝে মানবিক মূল্যবোধ এবং অন্যান্য সামাজিক ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে। 5 নম্বর, বিদ্যালয় কিভাবে একজন শিশুর সামাজিকীকরণে ভূমিকা রাখে? শিশুকে জ্ঞানদান এবং সামাজিক আদর্শ ও মূল্যবোধ ইত্যাদি শেখানোর মাধ্যমে বিদ্যালয় শিশুর সামাজিকীকরণে ভূমিকা রাখে। শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম হলো বিদ্যালয়। বিদ্যালয়ের শিশু মনে শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, দেশপ্রেম, সহিষ্ণুতা, সম্প্রীতিবোধ, নেতৃত্ব প্রভৃতির প্রাথমিক বোধ ও শিক্ষা জাগ্রত হয়। পাশাপাশি বিদ্যালয় শিক্ষার্থীকে পরবর্তী জীবনে সমাজ ও কর্মজগতের জন্য উপযোগী করে তোলে। এভাবে বিদ্যালয়ের মাধ্যমে শিশুর সামাজিকীকরণ ঘটে থাকে। 6 নম্বর, সরকার কয়টি বিভাগের মাধ্যমে কাজ করে? এদের কাজ কি? সরকার 3টি বিভাগের মাধ্যমে কাজ করে, যথা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগের কাজ আইন তৈরি ও সংশোধন করা। শাসন বিভাগের কাজ রাষ্ট্রের মধ্যে আইনের প্রয়োগ ঘটানো এবং বিচার বিভাগের কাজ কেউ আইন ভঙ্গ করলে তার বিচার করা। তবে শাসন বিভাগকে সরকারের বিভিন্ন কাজ সম্পাদনের দায়িত্ব পালন করতে হয়। 7 নম্বর, সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থা কেমন ছিল? সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থায় সদস্যদের মধ্যে সম্পর্ক ও সংহতি ছিল অত্যন্ত নিবিড় ও আন্তরিকতাপূর্ণ। এ সমাজের সবাই ছিল প্রায় একই রকম আচার আচরণ, চিন্তা চেতনা এবং মূল্যবোধের অধিকারী। সেখানে ব্যক্তির ইচ্ছা ও আকাঙ্ক্ষার তুলনায় সম্প্রদায়ের মঙ্গল ও ইচ্ছাকে বেশি প্রাধান্য দেওয়া হতো। সম্প্রদায়গুলো পরিবারের মতো কাজ করত। সেখানে কোনো ব্যক্তি বা পরিবেশের মধ্যে সংকট তৈরি হলে পুরো সমাজের মধ্যে তা ছড়িয়ে পড়ত। এ ধরনের সমস্যা মোকাবেলায় এবং সম্প্রদায়ের কল্যাণে সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটা সমাধানের চেষ্টা করত। 8 নম্বর, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়? সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যাবলীর পরিবর্তনকে বোঝায়। প্রতিটি সমাজের মৌলিক কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের উপর ভিত্তি করে। আবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতগুলো উপরিকাঠামো, যেমন আইনকানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি। 9 নম্বর, সামাজিক পরিবর্তনের সূচনাকারী উপাদানটি ব্যাখ্যা করো। সংস্কৃতির সামাজিক পরিবর্তনের সূচনাকারী উপাদান। সাংস্কৃতিক উপাদানগুলো সামাজিক পরিবর্তনের সূচনা করে। প্রত্যেক সমাজেরই রয়েছে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য ও আদর্শের ভিন্নতা প্রভৃতি। এগুলোর ফলে সৃষ্টি হয় বিভিন্ন সংস্কৃতি লালিত প্রতিষ্ঠান, যা সমাজের মধ্যে নানা রকম পরিবর্তন সৃষ্টি করে। 10 নম্বর, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? সমাজে বসবাসরত ব্যক্তিদের চিন্তা ভাবনা ও আচরণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা হলো সামাজিক নিয়ন্ত্রণ। এর ফলে সমাজের সদস্যরা কিছু প্রচলিত মূল্যবোধ, রীতিনীতি এবং রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য হয়। সামাজিক নিয়ন্ত্রণ মানুষকে একই ধরনের আচরণ করতে উৎসাহ দেয়। ফলে সমাজের শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষের মধ্যে একাত্মতাবোধ তৈরি হয়। 11 নম্বর, সামাজিক নিয়ন্ত্রণ কেন প্রয়োজন হয়?
সামাজিক নিয়ন্ত্রণের ফলে সমাজের সদস্যরা কিছু প্রচলিত মূল্যবোধ, রীতিনীতি এবং রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য হয়। এটি মানুষকে একই ধরনের আচরণ করতে উৎসাহ দেয়, যার কারণে সমাজের শৃঙ্খলা বজায় থাকে এবং সমাজের মানুষের মধ্যে একতাবোধ তৈরি হয়। তাই সমাজে সামাজিক নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। 12 নম্বর, অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে? সমাজের রীতিনীতি মূল্যবোধ না মানলে পরিবার, সমবয়সী বন্ধু এবং সহপাঠীরা যে বিরূপ প্রতিক্রিয়া দেখায় তাকে অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলে। কেউ যদি প্রচলিত নিয়মকানুন ও আচার আচরণ না করে, তখন পরিচিত অপরিচিত মানুষেরা হাসি তামাশা, ঠাট্টা বা মশকরার মাধ্যমে তার বিরোধিতা করে থাকে। আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে? সাধারণত সমাজে বিদ্যমান বিভিন্ন প্রাতিষ্ঠানিক এজেন্ট, যেমন পুলিশ কর্মকর্তা, বিচারক, স্কুলের প্রশাসক বা চাকরিদাতারা আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ আরোপ করে। যখন অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ কাজ করে না, তখন আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো সমাজ নিয়ন্ত্রণে এগিয়ে আসে। সামাজিক আন্দোলন বলতে কি বোঝায়? সামাজিক আন্দোলন বলতে একটি সম্মিলিত প্রচেষ্টাকে বোঝানো হয়। এর মাধ্যমে রাষ্ট্র বা দেশের বিদ্যমান সামাজিক ব্যবস্থার পরিবর্তনের চেষ্টা করা হয়। এ ধরনের আন্দোলনের উৎপত্তি হয় সমাজে বিদ্যমান কোনো অসঙ্গতি বা বৈষম্যের প্রতি অসন্তুষ্টির ফলে। তাই বলা যায়, বিদ্যমান সামাজিক অবস্থার পরিবর্তন সাধন, অসঙ্গতি, অসন্তোষ দূরীকরণ এবং শৃঙ্খলা আনয়নে মানুষের সচেতন ও সংঘবদ্ধ প্রচেষ্টাই সামাজিক আন্দোলন। সতীদাহ প্রথা কি? সতীদাহ প্রথা বলতে তৎকালীন ভারতীয় হিন্দু সমাজে স্বামীর মৃত্যুর পর মৃত স্বামীর সাথে একই জ্বলন্ত অগ্নিকুণ্ডে জীবিত স্ত্রীর সহ মরণকে বোঝায়। সতীদাহ প্রথা হিন্দু সমাজে প্রাচীনকাল থেকে চলে আসছে। সতীদাহ প্রথা অনুযায়ী জীবিত স্ত্রীকে এরকম জ্বলন্ত অগ্নিকুণ্ডে সহমরণের জন্য বাধ্য করা হতো। হিন্দু ধর্ম মতে স্বামীর সাথে একই চিতায় স্ত্রীর মৃত্যু হলে স্বামী স্ত্রী উভয় স্বর্গবাসী হবে এবং স্বামীর পিতৃমাতৃ উভয় কুলের 3 পুরুষ পাপমুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে এই ছিল আমার আলোচনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল এই প্রত্যাশায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।